জানুয়ারি 1966 দিল্লির পালাম এয়ারপোর্টে একটা ছোট আকারের সোভিয়েত প্লেন CCCP 75586 ল্যান্ড করে। আর একটু পরে সেই প্লেন থেকে একটা কফিন বেরিয়ে আসে, যার ভেতরে ছিল ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী শ্রী লাল বাহাদুর শাস্ত্রীর মৃতদেহ। এয়ারপোর্টে সেদিন কাতারে কাতারে মানুষের ভিড় ছিল। শাস্ত্রীজির মৃতদেহ বাইরে বেরোতেই চারিদিকে স্লোগান ওঠে, জয় জওয়ান জয় কিষান, আজাদ শত্রু আমার রহে। মানে যার কোনো শত্রু নেই সেই শাস্ত্রীজি অমর থাকুক। কিন্তু একটু পরেই যখন শাস্ত্রীজির মৃতদেহের কাছে সাধারণ মানুষ আসতে শুরু করে, সেই শাস্ত্রীজি অমর থাকুক স্লোগানটা তখন বদলে যায়। লোকজন চিৎকার করে ওঠে, শাস্ত্রীজিকেও মার ডালা, আমাদের শাস্ত্রীজিকে মেরে ফেলা হয়েছে। কিন্তু কেন? শাস্ত্রীজির মৃতদেহের দিকে তাকিয়ে কিভাবে এতগুলো মানুষ বলে উঠল যে তাকে বিষ দেওয়া হয়েছিল? আর জানলে অবাক হবেন, শুধুমাত্র জনগণ নয়, শাস্ত্রীজির মৃতদেহ যখন তার বাড়িতে নিয়ে যাওয়া হয় তখন তার মাও এই একই কথা বলেছিলেন, মেরে বাবুয়া কো জেহের দেয়া গয়া। ভারতের ইতিহাসে আজ পর্যন্ত যতজন প্রধানমন্ত্রী হয়েছেন তাদের মধ্যে সব থেকে সৎ, নির্ভীক এবং আদর্শ ব্যক্তি ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। এটা আমার কথা নয়, এটা বলেছিলেন 1965 সালের ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের এয়ার মার্শাল অর্জন সিং। মাত্র 3 বছর আগেই 1962 সালে নেহরুর নেতৃত্বে ভারত চীনের সাথে যুদ্ধে হেরে গিয়েছিল। কিন্তু নেহরুর মৃত্যুর পর যখন মাত্র 5 ফুট 2 ইঞ্চির ছিপছিপে রোগা চেহারার শাস্ত্রীজি প্রধানমন্ত্রী হয়েছিলেন, তখন তার নেতৃত্বে ভারত পাকিস্তানের প্রায় 3900 বর্গ কিলোমিটার এলাকা দখল করে নিয়েছিল। ভারতকে একটা সময় খাদ্যশস্যের জন্য আমেরিকার উপর নির্ভর করতে হতো। কিন্তু শাস্ত্রীজি শুধুমাত্র একটা কথায় সেই ভারতীয়রা একবেলা না খেয়ে থাকতে শুরু করেছিল। তাকে দেশের মানুষরা এতটাই শ্রদ্ধা করত। মৃত্যুর সময় তার নিজের কাছে একটা বাড়ি ছিল না, ছিল না কোনো ব্যাংক ব্যালেন্স। ব্যক্তিগত সম্পত্তিতে ছিল শুধুমাত্র একটা গাড়ি, তবুও সেটা লোন চলছিল। তিনি নিজের জীবনে কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করেননি। অথচ সেই প্রধানমন্ত্রী যখন মারা যান, তার সাথে একের পর এক অন্যায় হয়েছে। প্রথমত, বারবার সন্দেহ থাকা সত্ত্বেও শাস্ত্রীজির মৃতদেহ পোস্টমর্টেম করা হয়নি। আজকালকার দিনে যেখানে মানুষের স্বাভাবিক মৃত্যু হলেও অনেক সময় পোস্টমর্টেম করা হয়, ভাবুন সেই সময় দেশের প্রধানমন্ত্রী অন্য একটা দেশে গিয়ে অস্বাভাবিকভাবে মারা গিয়েছিলেন, তারপরেও কোনো রকম পোস্টমর্টেম করা হয়নি। দ্বিতীয়ত, শাস্ত্রীজির মৃত্যুর কারণ বলা হয় হার্ট অ্যাটাক। কিন্তু যখন তার মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হয়, তার শরীরে পেটের কাছে এবং ঘাড়ের পেছনে কাটা দাগ ছিল, যেখান থেকে রক্ত বের হচ্ছিল। হার্ট অ্যাটাকে রোগীর শরীরে কাটা দাগ কিভাবে এলো? তৃতীয়ত, যেদিন শাস্ত্রীজি মারা যান সেদিন তার রাতের খাবার তার বিশ্বস্ত পরিচারক নন, বরং অন্য কেউ তৈরি করেছিলেন। কিন্তু এরপরেও সেই ব্যক্তিকে অ্যারেস্ট করা তো দূরের কথা, কোনো রকম জিজ্ঞাসাবাদও করা হয়নি। চতুর্থ, শাস্ত্রীজি থাকার জন্য তাসকেন্তে একটা হোটেল ঠিক করা হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে তার থাকার জায়গা বদলে ফেলা হয়েছিল। কেন? আর সেই বাড়িতে তার চিকিৎসার জন্য না তো ছিল কোনো এমার্জেন্সি অক্সিজেন, না ছিল হার্ট ট্রিটমেন্টের কোনো সরঞ্জাম। পঞ্চম, হার্ট অ্যাটাকের পেশেন্টকে তাড়াতাড়ি রিভাইভ করার জন্য দেওয়া হয় ইন্ট্রাভেনাস ইঞ্জেকশন, কিন্তু শাস্ত্রীজিকে দেওয়া হয়েছিল ইন্ট্রামাস্কুলার ইঞ্জেকশন। কেন? এমনকি শাস্ত্রীজির ডেথ সার্টিফিকেটেও একের পর এক ভুল ছিল। কিন্তু এত কিছুর পরেও সরকারের তরফ থেকে আজ অবধি কোনো রকম ইনকোয়ারি কমিটি গঠন করা হয়নি। আর সব থেকে আশ্চর্যের বিষয় কি জানেন? শাস্ত্রীজির মৃত্যুর সময় উপস্থিত থাকা দুজন ব্যক্তি, তার নিজস্ব পরিচারক রামনাথ এবং তার পার্সোনাল ডাক্তার আরএন চুগ, এই দুজনকেই মেরে ফেলা হয়েছিল। বন্ধুরা, এমন বহু রহস্য শাস্ত্রীজির মৃত্যুকে ঘিরে রয়েছে। তেমনই শাস্ত্রীজির মৃত্যুর জন্য দায়ী করা হয় CIA এবং KGBর মতো গোয়েন্দা সংস্থাকে। আবার আঙুল তোলা হয় শাস্ত্রীজির মৃত্যুর পরে ক্ষমতায় আসা ইন্দিরা গান্ধীর দিকেও। তো আমি রয়েছি মিঠুন আপনাদের সাথে আজকের ভিডিওতে শাস্ত্রীজির মৃত্যুর সেই রহস্যগুলোকে তুলে ধরবো, সাথে শাস্ত্রীজির জীবনের এমন ইতিহাস আপনাদেরকে জানাবো যেটা হয়তো আপনি আগে কখনো শোনেননি। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। 10 জানুয়ারি 1966 বিকাল 4টা সোভিয়েত ইউনিয়নের তাসকেন্তে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির জন্য একটা শান্তি চুক্তি হয়। মাত্র কয়েক মাস আগের কথা, এক সন্ধ্যায় শাস্ত্রীজি বাড়িতে বসে ডিনার করছিলেন। হঠাৎ তার কাছে ইন্ডিয়ান আর্মির 3 জন চিফ কল করেন। তারা জানান পাকিস্তান সেনা এই মুহূর্তে ভারতের কাশ্মীরে প্রবেশ করেছে, আর এখনই যদি কিছু না করা হয় তাহলে কাশ্মীর ভারতের হাত থেকে বেরিয়ে যাবে। শাস্ত্রীজি সাথে সাথে বলেন যুদ্ধের প্রস্তুতি নিতে। তিনি এটাও বলেন যদি পাকিস্তানি সেনা কাশ্মীর দখল করে নেয় তাহলে ইন্ডিয়ান সেনাকে বলুন পাকিস্তান দখল করতে। এরপর মাত্র 22 দিনের মধ্যে ভারতীয় সেনা পাকিস্তানের প্রায় 3900 বর্গ কিলোমিটার এলাকা দখল করে নিয়েছিল। তারা লাহোর থেকে মাত্র 2 দিনের দূরত্বে ছিল। ওদিকে পাকিস্তানি সেনারা আগে আক্রমণ করে ভারতের মাত্র 650 বর্গ কিলোমিটার এলাকা দখল করেছিল। এবার আপনি হয়তো ভাবছেন, আরে ভাই, তুমি তো শাস্ত্রীজির মৃত্যু রহস্য নিয়ে কথা বলছিলে, এখানে আবার ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধের সম্পর্ক কি? সম্পর্ক আছে, কারণ এই যুদ্ধে ভারতের জয় নিশ্চিত ছিল।
কিন্তু তারপরেও 10ই জানুয়ারি যখন তাসকেন্তে শান্তি চুক্তি হয় তখন সোভিয়েত ইউনিয়ন এক প্রকার ভারতকে বাধ্য করেছিল পাকিস্তানের সব এলাকা ফিরিয়ে দিতে। আর সেই চুক্তি সাইন করারই ঠিক 9 ঘন্টার মধ্যে শাস্ত্রীজির অস্বাভাবিক মৃত্যু হয়। এবার চলুন আপনাদেরকে বলি যে ওই চুক্তি সাইন করা থেকে শাস্ত্রীজির মৃত্যু পর্যন্ত সেদিন ঠিক কি হয়েছিল। বিকেল 4টায় তাসকেন্ট অ্যাকর্ড সাইন হওয়ার পর সোভিয়েত ইউনিয়নের প্রাইমার অ্যালেক্সাই কোসিজিন একটা পার্টির আয়োজন করেছিলেন। সেদিন পার্টিতে ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী এবং পাকিস্তানের ডিক্টেটর জেনারেল আইয়ুব খান দুজনই উপস্থিত ছিলেন। পার্টিতে এই দুই লিডারদের মধ্যে খুব ভালো কথাবার্তা হয়। শাস্ত্রীজি প্রধানমন্ত্রী হওয়ার পর যে আইয়ুব খান তাকে নিয়ে হাসি ঠাট্টার মন্তব্য করেছিলেন, তিনিও লাল বাহাদুর শাস্ত্রীর প্রতি ইমপ্রেস হয়ে যান। সেদিন পার্টি অনেক রাত পর্যন্ত চলেছিল, কিন্তু শাস্ত্রীজি রাত 9টার দিকে পার্টি থেকে বেরিয়ে আসেন আর 10টার দিকে তিনি তার ডাচা মানে বাংলোতে পৌঁছান। রুমে ঢুকতেই তার বিশ্বস্ত পরিচারক রামনাথ রাতের খাবারের জন্য তাকে জিজ্ঞাসা করেন। শাস্ত্রীজি বলেন তিনি রাতে ডিনার করে এসেছেন, তাই অল্প কিছু খাবার করলেই হবে। তখন রামনাথ কিচেনে চলে যায় পালক কারি আনার জন্য। এরপর শাস্ত্রীজি তার স্টাডি রুমে বসে কয়েকটা কল করেন। তার মধ্যে একটা কল যায় তার বাড়িতে, যেটা ছিল দিল্লিতে থাকা প্রধানমন্ত্রীর রেসিডেন্স। তবে খারাপ কানেকশনের জন্য প্রথমে তার কথা হয়নি। এরপর তিনি রাতের ডিনার করে ডিনার শেষে আবার তিনি কল করেন দিল্লিতে। তার স্ত্রী ললিতা শাস্ত্রীর সাথে তার কথা হয়। ছেলে মেয়ের সাথেও তিনি বেশ কিছুক্ষণ কথা বলেন। শাস্ত্রীজি এই সময় জিজ্ঞাসা করেন এই শান্তি চুক্তি নিয়ে জনগণের মতামত কি। বাড়ির লোকজন জানান যে জনগণ খুব একটা খুশি নয়, কারণ যুদ্ধে ভারতের প্রায় 1000 সৈনিক শহীদ হয়েছিলেন, তাই পাকিস্তানের এলাকা কেউ ফিরিয়ে দিতে রাজি নয়। তখন শাস্ত্রীজি বলেন আমি জানি যে দেশের জনগণ আমার উপর রেগে আছে, কিন্তু আমি দেশে ফিরে তাদের এমন একটা সংবাদ দেব যেটা শুনে সবাই খুশি হয়ে যাবে। এরপর আরও বেশ কিছু কথাবার্তা হয় আর তিনি ফোন রেখে দেন। রাত 12:30টার দিকে রামনাথ ডেইলি রুটিন মতো শাস্ত্রীজিকে দুধ এবং ইসবগুল দেন। এরপর শাস্ত্রীজি একটু হাঁটাচলা করেন। এই মুহূর্তে তার বাংলোর বাইরে থেকে প্রেম বৈদ্য নামে একজন জার্নালিস্ট একটা ভিডিও করেন। কিছু সময় পর শাস্ত্রীজি রামনাথের কাছে জল চান। রামনাথ পাশেই থাকা ফ্লাক্স থেকে তাকে জল দেন। এই ফ্লাক্সটা শাস্ত্রীজির ওয়াইফ ললিতা শাস্ত্রী পাঠিয়েছিলেন। শাস্ত্রীজি কোথাও গেলে এই ফ্লাক্সটা তার সাথে করে নিয়ে যেতেন। এরপর শাস্ত্রীজি রামনাথকে তার রুমে গিয়ে ঘুমাতে বলেন। রামনাথ তখন বলেছিল সে শাস্ত্রীজির রুমের মেঝেতে ঘুমাবে কিনা, কিন্তু শাস্ত্রীজি তাকে নিজের রুমে যেতে বলেন। এরপর রাত ঠিক 1:20 সময় রামনাথের রুমের দরজায় জোরে জোরে নক হয়। দরজা খুলতেই রামনাথ দেখেন রাতের পোশাক পরে শাস্ত্রীজি দাঁড়িয়ে আছেন আর তিনি খুব জোরে জোরে কাশছেন। শাস্ত্রীজি কোনো মতে জিজ্ঞাসা করেন ডাক্তার কোথায়। রামনাথ দৌড়ে চলে যান শাস্ত্রীর পার্সোনাল ডাক্তার আরএন চুগের রুমের দিকে। এরই মধ্যে শাস্ত্রীর সেক্রেটারি জগন্নাথ সাহাই, যিনি রামনাথের রুমেই ছিলেন, কারণ আগামীকাল সকালে তাদের কাবুল যাওয়ার কথা ছিল, যার জন্য তারা সমস্ত কিছু প্যাক করছিলেন, তাই জগন্নাথ সাহাই শাস্ত্রীজিকে তার রুমে আবার নিয়ে আসেন। এতক্ষণে শাস্ত্রীজির কাশি আগের থেকে অনেক বেড়ে যায়। এই সময় তিনি ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারছিলেন না আর একটু পরে তিনি জ্ঞান হারান। এরই মধ্যে রুমে ঢোকেন ডাক্তার আরএন চুগ। তিনি শাস্ত্রীজিকে খাটের সাথে হেলান দিয়ে বসান। এরপর তিনি শাস্ত্রীজিকে একটা ইন্ট্রামাস্কুলার ইঞ্জেকশন দেন, এমনকি তিনি মুখ দিয়েও সিপিআর দেন। কিন্তু শাস্ত্রীজির হার্টবিট একদম 0 হয়ে যায় আর ঠিক 1:32 মিনিটে তিনি মারা যান। ডাক্তার আরএন চুগ কান্না করে ওঠেন। তিনি বলেন বাবুজি আপনি মুঝে সময় নেহি দিয়া। লাল বাহাদুর শাস্ত্রীর ডেথ সার্টিফিকেট যখন লেখা হয় তখন মেনশন করা হয় তার মৃত্যু হয়েছিল হার্ট অ্যাটাকে। পরদিন সকালে শাস্ত্রীজির মৃতদেহ তাসকেন্ট থেকে দিল্লিতে নিয়ে আসা হয়। আর এই পর্যন্ত সবকিছুই উপরে উপরে দেখলে আপনার বেশ পরিষ্কার এবং ক্রিস্টাল ক্লিয়ার মনে হবে, কিন্তু যখনই আমরা এই প্রত্যেকটা ঘটনার ডিটেলসে যাব তখন প্রত্যেকটা ঘটনা শুনলেই মনে হবে যে এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র আছে। চলুন এবার সেগুলো বলি। প্রথমটা হলো শাস্ত্রীজি থাকার জায়গাটা শেষ মুহূর্তে বদলে দেওয়া। শাস্ত্রীজি একজন হার্টের পেশেন্ট ছিলেন, এর আগেও তার 2বার হার্ট অ্যাটাক হয়েছিল, তাই তার থাকার জায়গা এমন কোথাও করা উচিত যেখানে কোনো সিঁড়ি থাকবে না, মানে গ্রাউন্ড ফ্লোরে। শাস্ত্রীজি তাসকেন্তে যাওয়ার কিছুদিন আগে ইন্ডিয়ান অফিসাররা শাস্ত্রীজির জন্য ইন টুরিস্ট হোটেলে একটা রুম ঠিক করেছিলেন, যেটা গ্রাউন্ড ফ্লোরে ছিল। আর যেহেতু শাস্ত্রীজির আগে 2বার হার্ট অ্যাটাক হয়েছিল, তাই ওই হোটেলে এমার্জেন্সির জন্য অক্সিজেন এবং হার্ট ট্রিটমেন্টের সরঞ্জাম সবকিছুই ছিল। কিন্তু যেদিন শাস্ত্রীজি তাসকেন্তে পৌঁছান তার থাকার জায়গা বদলে ওই হোটেল থেকে 200 মিটার দূরে একটা ডাচা মানে বাংলোতে করা হয়, যেখানে শাস্ত্রীজিকে সিঁড়ি টপকে তবে রুমে যেতে হতো। আর এই রুমে এমার্জেন্সির জন্য কোনো অক্সিজেন ছিল না বা হার্ট ট্রিটমেন্টের জন্য কোনো কিছুই মজুদ ছিল না। এবার আমি কেন বললাম যে অক্সিজেন বা হার্ট ট্রিটমেন্টের সামগ্রী ছিল না, এর কারণ হলো পার্লামেন্টে গভর্নমেন্টকে যখন প্রশ্ন করা হয়েছিল সেখানে গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো রকম উত্তর দেওয়া হয়নি। দ্বিতীয় পয়েন্ট হলো তার রান্নার লোক চেঞ্জ করা হয়েছিল। শাস্ত্রীজি যেখানে যেতেন তার সাথে রামনাথ যেতেন। তিনি রামনাথের রান্না ছাড়া অন্য কারো রান্না খেতেন না। কিন্তু শাস্ত্রীজি যখন তাসকেন্তে যান তখন রামনাথ থাকা সত্ত্বেও তার খাবার রান্না করেছিল 2জন রাশিয়ান কুক, এবং রাশিয়ায় ভারতের যে অ্যাম্বাসেডার ছিল টিএন কাউল, তার পার্সোনাল কুক জান মোহাম্মদ। শাস্ত্রীজির যেদিন মৃত্যু হয়েছিল সেদিন রাত 3টের সময় রাশিয়ান গুপ্তচর সংস্থা কেজিবির 9th চিফ ডিরেক্টর ওই 2জন রাশিয়ান কুককে অ্যারেস্ট করে, যাদের মধ্যে একজনের নাম ছিল আহমেদ সাতরাও। কেজিবির এজেন্টরা ওই কুকদের 30 কিলোমিটার দূরে একটা বাড়িতে নিয়ে যায়।
জিজ্ঞাসাবাদ করার জন্য, কারণ তাদের ধারণা ছিল যে শাস্ত্রীজিকে বিষ দেওয়া হয়েছিল। তো প্রশ্ন হলো, যেখানে কেজিবি এজেন্টরা সন্দেহ করেছিল যে শাস্ত্রীজিকে বিষ দেওয়া হয়েছে, সেখানে কেন ইন্ডিয়ান গভর্নমেন্ট কোনো প্রশ্ন তুলল না? আরও আশ্চর্যের একটা কথা বলি, যেদিন ওই রাশিয়ান কুকদেরকে অ্যারেস্ট করা হয়েছিল সেদিনই ভোরবেলা কেজিবি আরও একজনকে অ্যারেস্ট করে, জান মোহাম্মদকে। কিন্তু পার্লামেন্টে যখন এই বিষয়ে প্রশ্ন তোলা হয় যে শাস্ত্রীজির মৃত্যুর সাথে জান মোহাম্মদের কানেকশন আছে কিনা, তখন সরকারের তরফ থেকে বলা হয় জান মোহাম্মদকে কোনো রকম ইনকোয়ারি করা হয়নি। এবার একবার ভাবুন, বিদেশে জান মোহাম্মদ একজন কিন্তু ভারতীয় কর্মী ছিলেন, আর বিদেশে কাউকে অ্যারেস্ট করতে হলে সবার আগে ওই দেশে থাকা অ্যাম্বাসেডারকে ইনফর্ম করা হয়। তার মানে রাশিয়ায় ভারতের যে অ্যাম্বাসেডার ছিলেন টিএন কাউল, তিনি নিশ্চয়ই জানতেন যে জান মোহাম্মদকে কেজিবি বিষ দেওয়ার সন্দেহে অ্যারেস্ট করেছে। তাহলে প্রশ্ন হলো, সরকার কেন পার্লামেন্টে দাঁড়িয়ে মিথ্যে কথা বলেছিল? আর বলা হয় পরবর্তীকালে জান মোহাম্মদ রাষ্ট্রপতি ভবনে চাকরি পেয়েছিলেন এবং টিএন কাউল অ্যাম্বাসেডার থেকে ফরেন সেক্রেটারিতে প্রমোট হয়েছিলেন। এই টিএন কাউলের বিষয়ে আরও একটা কথা আমি ভিডিওতে শেষের দিকে বলবো। এবার আসে তৃতীয় সন্দেহে। শাস্ত্রীজি যখন তার রুমে অসুস্থ হয়ে পড়েছিলেন, এখানে আমি ধরে নিচ্ছি যে তার হার্ট অ্যাটাক হয়েছিল। এবার এর আগেও যেহেতু তার দুবার হার্ট অ্যাটাক হয়েছিল অ্যাজ পার নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট, তাহলে তিনি নিশ্চয়ই জানতেন যে হার্ট অ্যাটাক হলে তিনি যদি চলাফেরা করেন সেটা তার মৃত্যু ডেকে আনবে। তাহলে তিনি কেন তার রুম থেকে বেরিয়েছিলেন? তার কাছে কোনো এমার্জেন্সি টেলিফোন বা বাজার ছিল না কেন? আর যদি থেকে থাকতো তাহলে তিনি কেন সেটা প্রেস করেননি? এরপর চতুর্থ সন্দেহ হলো, ডাক্তার যখন রুমে ঢুকে দেখলেন যে শাস্ত্রীজি বেহুশ হয়ে পড়ে আছেন, তিনি শাস্ত্রীজিকে বেডের সাথে হেলান দিয়ে একটা ইন্ট্রামাসকুলার ইঞ্জেকশন দিয়েছিলেন। এবার একজন ডাক্তার হয়ে তার তো এটা মাথায় রাখা উচিত ছিল যে হার্টের পেশেন্ট যখন জ্ঞান হারিয়ে ফেলেন তখন তাকে দ্রুত রিভাইভ করার জন্য ইন্ট্রাভেনাস ইঞ্জেকশন দেওয়া উচিত, যাতে কিনা ইঞ্জেকশনটা ব্লাডের মাধ্যমে তাড়াতাড়ি ফ্লো করে সাথে সাথে কাজ করে। কিন্তু চুক দিয়েছিলেন ইন্ট্রামাসকুলার ইঞ্জেকশন, যেটা অনেক সময় পরে কাজ শুরু করে। আর একজন হার্টের পেশেন্টকে সোজাসুজি শুইয়ে রাখা উচিত এবং অনেক সময় হার্টে ব্লাড ফ্লো বাড়ানোর জন্য তার পা উপরের দিকে করে দেওয়া হয়, কিন্তু সেখানে শাস্ত্রীজিকে বেডের সাথে হেলান দিয়ে শুয়ে রাখা হয়েছিল। এরপর যে 5 নম্বর সন্দেহটা আছে সেটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। শাস্ত্রীজির মৃত্যুর উপরে দুটো মেডিকেল রিপোর্ট হয়েছিল, একটা রাশিয়ান ভাষায় আর একটা ইংরেজি ভাষায়। তবে দুটোর মধ্যেই কিন্তু অনেক অমিল রয়েছে। রাশিয়ান রিপোর্টে মোট 8 জন ডাক্তার সাইন করেছিলেন, কিন্তু ইন্ডিয়ান রিপোর্টে মাত্র 6 জনের সাইন ছিল। এমনকি শাস্ত্রীজিকে যে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল সেই ইঞ্জেকশনের নামও দুটো রিপোর্টে আলাদা আলাদা ছিল। 6 নম্বর সন্দেহ হলো, শাস্ত্রীজি মৃত্যুর সময় বারবার ফ্ল্যাক্সের দিকে আঙুল তুলে কিছু একটা দেখাচ্ছিলেন। তার প্রেস সেক্রেটারি কুলদীপ নায়ার যখন রুমে পৌঁছান তখন তিনিও ফ্ল্যাক্সটিকে টেবিলের উপর পড়ে থাকতে দেখেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, শাস্ত্রীজির বডির সাথে ওই ফ্ল্যাক্সটা ভারতে আসেনি। সেদিনের পর ওই ফ্ল্যাক্সটিকে কেউ দেখেওনি। এমনকি শাস্ত্রীজি প্রতিদিন যে ডায়েরি লিখতেন সেটাও মিসিং ছিল। ডাক্তারের যে ডায়েরিতে শাস্ত্রীজির রোজকার ব্লাড প্রেশার এবং হেলথ কন্ডিশন নোট করা থাকতো সেটাও মিসিং ছিল। আর ইন্ডিয়ান গভর্নমেন্টও কোনো রকম চেষ্টা করেনি ওই জিনিসগুলো খুঁজে বের করার। 7 নম্বর সন্দেহ হলো, শাস্ত্রীজির বডির মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যেই তার পুরো শরীর নীল হয়ে গিয়েছিল। এবার হার্ট অ্যাটাকে মৃত্যু হলে মানুষের শরীর হালকা নীল হয়, এটা ঠিক, কিন্তু শাস্ত্রীজির শরীর এতটাই নীল এবং কালচে হয়ে গিয়েছিল যে চন্দনের প্রলেপ দেওয়ার পরেও তার চেহারা নীল দেখাচ্ছিল। যার কারণে ললিতা শাস্ত্রী মানে তার ওয়াইফ এবং তার মা এটা বলেছিলেন যে শাস্ত্রীজিকে বিষ দেওয়া হয়েছিল। লেখক অনুজ ধর যখন ইয়োর প্রাইম মিনিস্টার ইজ ডেড এই বইটা লেখেন তখন তিনি শাস্ত্রীজির মৃত্যুর আগের এবং মৃত্যুর পরে ছবি নিয়ে 10 জন ফরেন্সিক এক্সপার্টের কাছে যান, যারা মূলত পোস্টমর্টেম করেন। আর ওই 10 জনই শুধুমাত্র ছবি দেখেই বলেছিলেন যে শাস্ত্রীজিকে বিষ দেওয়া হয়েছে। এবার নেক্সট আরও একটা আশ্চর্যের ঘটনা হলো, হার্ট অ্যাটাকে মৃত শাস্ত্রীজির বডিতে পেটের দিকে এবং ঘাড়ের পেছনে কাটা দাগ ছিল, যা দিয়ে তখনও রক্ত বের হচ্ছিল, যেটা নিয়ে সন্দেহ করা হতে পারে যে কেজিবি শাস্ত্রীজির পোস্টমর্টেম করেছিল। কারণ আমি যখন এই বিষয়ে রিসার্চ করছিলাম এবং বেশ কিছু আর্টিকেল ঘাঁটছিলাম তখন কোথাও রাত 1:30 থেকে পরের দিন সকালে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছানোর যে সময়টা এটা নিয়ে কোনো ক্ল্যারিটি নেই। এই কয়েক ঘন্টার মধ্যে শাস্ত্রীজির বডির সাথে ঠিক কী হয়েছিল, বডি রাশিয়ানদের কাছে ছিল নাকি ইন্ডিয়ান ডেলিগেটসদের কাছে, এই ব্যাপারে কোনো ইনফরমেশন কোথাও নেই। এছাড়া শাস্ত্রীজির শরীর প্রচণ্ড পরিমাণে ফুলে গিয়েছিল, যা হার্ট অ্যাটাকের পেশেন্টের জন্য খুব আনইউজুয়াল। আর এত কিছু দেখার পর যখন পরিবারের লোকজন শাস্ত্রীজির পোস্টমর্টেমের জন্য আবেদন করে তখন ভারত সরকার সেটাকে খারিজ করে দেয়। ভাবুন, আজকের দিনে দাঁড়িয়ে নেতা মন্ত্রীর গায়ে তো দূরের কথা, গাড়িতে আঁচড় লাগলেও থানা পুলিশ এমনকি মার্ডার হয়ে যায়। আসলে কি বলুন তো, শাস্ত্রীজি ছিলেন সাদাসিধে। তার সিম্পল লাইফস্টাইলের জন্য বেশিরভাগ পলিটিশিয়ানরা তাকে গুরুত্ব দিতেন না। তবে শাস্ত্রীজির কাছে এই সিম্পল লাইফস্টাইলটাই সব থেকে বড় হাতিয়ার ছিল। ছোটবেলায় স্কুলে যাওয়ার সময় তাকে নদী পার করতে হতো, কিন্তু নৌকা ভাড়া দেওয়ার জন্য তার কাছে টাকা ছিল না। নৌকার মাঝি তাকে বলতেন যে টাকা দিতে হবে না, তুমি আমার নৌকায় এসে বসো, কিন্তু শাস্ত্রীজি যেতেন না। তিনি ফ্রিতে গিয়ে ওই নৌকার মাঝির একটা সিট নষ্ট করতে চাননি। তিনি কখনো জীবনে কারোর কাছ থেকে ফেভার নেননি। ওই অল্প বয়সে তিনি বই খাতা মাথায় নিয়ে গঙ্গা সাঁতরে পার করে তবে স্কুলে যেতেন। তিনি ছোট থাকতেই তার বাবা মারা যান, তাই শুরু থেকেই তার জীবনে প্রচুর অর্থকষ্ট ছিল। কিন্তু তাই বলে তিনি কখনো কারোর সামনে হাত পাতেননি। সবসময় নিজের আদর্শ এবং নীতিকে সবার উপরে রাখতেন। তার পুরো নাম ছিল লাল বাহাদুর শ্রীবাস্তব।
কিন্তু কোনোদিন তিনি জাতপাতে বিশ্বাস করেননি। মাত্র 12 বছর বয়সে তিনি তার সারনেম ব্যবহার করা বন্ধ করে দেন, কারণ সারনাম দিয়ে মানুষের জাতপাত বোঝা যেত। আর এখন যে শাস্ত্রী উপাধি তার নামের সাথে যুক্ত হয়েছে, সেটা তিনি কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার জন্য পেয়েছিলেন। ছোটবেলা থেকে তিনি গান্ধীজির আদর্শকে ফলো করেছিলেন এবং দেশ স্বাধীনের আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। এর জন্য তিনি বহুবার জেলেও গিয়েছিলেন। এখানে একটা ঘটনা বলি। শাস্ত্রীজির মেয়ে তখন অসুস্থ ছিলেন। তিনি অসুস্থ মেয়েকে দেখার জন্য জেল থেকে 15 দিনের প্যারোলে ছুটি নিয়েছিলেন। কিন্তু শাস্ত্রীজি বাড়িতে যাওয়ার কিছু সময়ের মধ্যেই তার মেয়ে মারা যান। অন্তিম কাজ শেষ করেই তিনি আবার জেলে ফেরত আসেন, যেখানে কিনা তার ছুটি তখনও বাকি ছিল। তার সৎ মনোভাব দেখে জেল কর্তৃপক্ষ হতবাক হয়ে গিয়েছিল। লালা রাজপথ রায় সার্ভেন্টস অফ পিপলস নামে একটি সোসাইটি ওপেন করেছিলেন, যেখানে শাস্ত্রীজি একজন মেম্বার ছিলেন। সেই সূত্রে তিনি মাসিক 50 টাকা করে স্টাইপেন্ড পেতেন। তো একবার তিনি তার ওয়াইফকে চিঠি লিখে জিজ্ঞাসা করেন যে এই টাকায় তার সংসার ঠিকঠাকভাবে চলছে কিনা। ললিতাজি জানান তার 50 টাকা পুরোপুরি খরচ হচ্ছে না, 40 টাকাতেই হয়ে যাচ্ছে। শাস্ত্রীজি সাথে সাথে চিঠি লেখেন লালা রাজপথ রায়কে এবং বলেন পরের মাস থেকে তাকে যেন 40 টাকা করে পাঠানো হয় এবং বাকি 10 টাকা অন্য কোনো দরকারি খাতে খরচ করা হোক। হ্যাঁ, তিনি এতটাই আদর্শ মেনে চলতেন। এমনকি বিবাহের সময়ও তিনি যৌতুক হিসাবে একটিমাত্র চরকা এবং একটিমাত্র খাদি কাপড় নিয়েছিলেন। 1952 সালে নেহেরু মন্ত্রিসভায় লাল বাহাদুর শাস্ত্রী রেলমন্ত্রী পদে ছিলেন। আর সেই বছরই তামিলনাড়ুতে একটা ভয়াবহ রেল দুর্ঘটনা হয়, যাতে প্রায় 112 জন মানুষের মৃত্যু হয়েছিল। শাস্ত্রীজি তখন দুর্ঘটনার দায়ভার নিজের মাথায় নেন এবং ওই মুহূর্তে নেহেরুর বারণ সত্ত্বেও তিনি রেলমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। ভাবুন, আজকের দিনে একের পর এক রেল দুর্ঘটনা হচ্ছে, কিন্তু কোনো রকম অ্যাকাউন্টেবিলিটি কেউ নিতে চান না। সেখানে শাস্ত্রীজি নিজে থেকে তার পদ ছেড়ে দিয়েছিলেন। এখানেই শেষ নয়, উত্তরপ্রদেশে যখন তিনি পুলিশ এবং ট্রান্সপোর্ট মিনিস্টার ছিলেন, তখন সেখানে একটা বড় রকমের আন্দোলন হচ্ছিল। এই সময় পুলিশ আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ করত। শাস্ত্রীজি প্রথম যিনি আন্দোলনকারীদের উপর লাঠিচার্জের বদলে জল কামানের ব্যবহার করতে বলেছিলেন। তিনি বলতেন যে গান্ধীর দেশে আন্দোলন করা মানুষের ফান্ডামেন্টাল রাইটস। প্রধানমন্ত্রী থাকাকালীন পাঞ্জাবের আকালি দলের লিডার প্রতাপ সিং কাইরন যখন প্রোটেস্ট করছিলেন, তখন তার এক অফিসার বলেছিলেন তিনি 1 ঘন্টার মধ্যেই এই প্রোটেস্ট বন্ধ করে দিতে পারবেন। তখন শাস্ত্রীজি সেই অফিসারকে আচ্ছা করে কথা শুনিয়েছিলেন আর নিজে সেই আন্দোলনকারীদের সাথে কথা বলতে গিয়েছিলেন। মিটিং শেষে দুজনেই হাসতে হাসতে বাইরে আসেন। এর কারণ শাস্ত্রীজি সবসময় অপোনেন্ট পার্টিকে ভ্যালু দিতেন। তিনি বলতেন, আপনি কি একসাথে কাজ করতে চান? যে মানুষটা সারা জীবন অন্যকে ভ্যালু দিয়ে গেলেন, তার মৃত্যু নিয়েই তার নিজের সরকার কেমন যেন উদাসীন ছিল। পার্লামেন্টে একের পর এক প্রশ্ন তোলা হয়, কিন্তু সরকারের তরফ থেকে সেই প্রশ্নগুলোর কোনো স্যাটিসফ্যাক্টরি উত্তর দেওয়া হচ্ছিল না। সবাই ভেবেছিল এই কংগ্রেস সরকারের পরে যদি কখনো বিজেপি সরকার ক্ষমতায় আসে, তখন হয়তো এই রহস্য থেকে পর্দা সরবে। আর বলতে পারেন সেই চেষ্টা কিছুটা করা হয়েছিল। 1977-এ যখন মোরারজি দেসাই জনতা দল থেকে প্রধানমন্ত্রী হয়েছিলেন, তিনি শাস্ত্রীজির মৃত্যুর রহস্য উদ্ঘাটনের জন্য রাজনারায়ণ কমিটি গঠন করেছিলেন। তবে সেই কমিটির 2জন প্রধান সাক্ষী রহস্যজনকভাবে মারা যান। একজন হলেন রামনাথ, মানে শাস্ত্রীজির পার্সোনাল কুক। তিনি কমিটিতে নিজের বক্তব্য দিতে যাওয়ার সময় বাস অ্যাক্সিডেন্টে স্মৃতিশক্তি হারিয়ে 2 মাস হসপিটালে ভর্তি ছিলেন আর তারপর মারা যান। দ্বিতীয়জন হলেন ডাক্তার RN চুক। তার গাড়িতে একটা ট্রাক এসে ধাক্কা মারে। সেই সময় তার গাড়িতে তার পুরো পরিবার ছিল। ডাক্তার চুক বাইরে বেরিয়ে দেখতে আসেন গাড়ির কোনো ক্ষতি হয়েছে কিনা। আর সেই সময় ওই একই ট্রাক আবারও তার গাড়িতে ধাক্কা মারে আর ওখানে তার পুরো পরিবার সহ তার মৃত্যু হয়। এমনকি 2 বছর পরে যখন সরকার বদলে যায়, ওই রাজনারায়ণ কমিটির সমস্ত রিপোর্ট কেমনভাবে যেন উধাও হয়ে যায়। একবার বলুন তো, এটা কি রহস্যজনক নয়? আপনারও কি মনে হচ্ছে না যে কেউ বা কারা শাস্ত্রীজির মৃত্যুর বিষয়ে সমস্ত তথ্য লোপাট করে দিতে চাইছে? আর এখানেই উঠে আসে 3টে সাসপেক্ট শাস্ত্রীজির মৃত্যুর ফলে যারা সরাসরি লাভবান হয়েছিলেন। প্রথম হলো কেজিবি। 1964 সালে নেহেরুর মৃত্যুর পর শাস্ত্রীজি যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন, তখন কেউ ভাবতেই পারেননি যে তিনি মাত্র 18 মাসের মধ্যে এত জনপ্রিয় হবেন এবং এত সফল একজন প্রধানমন্ত্রী হিসাবে জায়গা করে নেবেন। যেখানে নেহেরু সোভিয়েত ইউনিয়নের দিকে ঝুঁকেছিলেন, সেখানে লাল বাহাদুর শাস্ত্রীকে বলা হয় যে তিনি হালকা আমেরিকার দিকে ঝুঁকেছিলেন। আর 1965 সালে পাকিস্তানের সাথে যুদ্ধে ভারত যখন জিতে যায়, তখন সবাই নিশ্চিত ছিল যে আগামী আরো বেশ কয়েকবার লাল বাহাদুর শাস্ত্রী হবেন ভারতের প্রধানমন্ত্রী, যেটা সোভিয়েত ইউনিয়নের পক্ষে ছিল না। 1992 সালে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, তখন ভাসিলি মিত্রখিন নামের একজন কেজিবি অফিসার 2টো সুটকেস ভর্তি করে পেপারস নিয়ে ব্রিটেনের অ্যাম্বাসিতে স্যারেন্ডার করে। আর সেই মিত্রখিন আর্কাইভে ভারতের সম্বন্ধে বহু তথ্য উঠে এসেছে, যেখানে বলা হয়েছে সেই সময় সম্পূর্ণ ভারত যেন বিক্রির জন্য তৈরি ছিল। কেজিবি ভারতের পলিটিক্স থেকে শুরু করে ভারতের সরকার সব জায়গায় কবজা করে নিয়েছিল, আর লাল বাহাদুর ছিলেন তাদের পথের কাঁটা। এবার কেজিবি সেই সময় কতটা ক্ষমতাশালী ছিল তা মোটামুটি আপনারা সবাই জানেন। তবে এর বিপক্ষেও কিন্তু বেশ কিছু যুক্তি দেওয়া হয়, যেমন সোভিয়েত ইউনিয়ন নিজের দেশে ডেকে কেন লাল বাহাদুর শাস্ত্রীকে হত্যা করবে? এতে তো তাদের দেশের বদনাম হবে। দ্বিতীয় হলো, কেজিবির নিজে থেকেই সন্দেহ করেছিল যে শাস্ত্রীজিকে বিষ দেওয়া হয়েছিল, তাই ওই রাশিয়ান কুক এবং জান মোহাম্মদকে তারা অ্যারেস্ট করেছিল। এবার তারাই যদি শাস্ত্রীজিকে মারবে, তাহলে তারা কেন আবার ইনভেস্টিগেশন করেছিল?
সোভিয়েত ল্যান্ড ম্যাগাজিনে একজন এক্স কেজিবি অফিসার দাবি করেছিলেন যে শাস্ত্রীজি থাকার যে রুমটা ঠিক করা হয়েছিল সেটা বাগড ছিল, মানে ওখানে সিক্রেট মাইক এবং ক্যামেরা লোকানো ছিল। সেই অফিসার বলেন যে শাস্ত্রীজির মৃত্যুর আগে তার সিজার হয়েছিল। আর আপনাদেরকে বলে দেই, হার্ট অ্যাটাকের সাথে সিজারের কোনো সম্পর্ক নেই। রক্তে হঠাৎ লবণ বা চিনির পরিমাণ বেড়ে গেলে, ব্রেইন স্ট্রোক হলে বা শরীরে বিষের প্রভাব হলে এই রকম সিজার হয়। কিন্তু সেই সময় কেজিবি ইন্ডিয়ান ইন্টেলিজেন্সদের এটা ইনফর্ম করতে পারেনি, কারণ শাস্ত্রীজির রুম যে বাগড ছিল সেটা তাহলে সবার সামনে চলে আসতো। এবার দ্বিতীয় যে আঙুলটা ওঠে সেটা হলো সিআইএর উপরে। 1962 সালে চীনের সাথে ভারত যুদ্ধে হেরে যায় এবং এরপর ভারত পারমাণবিক বোমা বানানোর রেসে যুক্ত হয়, যেটা আমেরিকা মোটেই চাইছিল না। আমেরিকা ক্রমাগত চোখ রাঙানি দিচ্ছিল ভারত সরকারকে, কিন্তু লাল বাহাদুর শাস্ত্রী সেসবে পাত্তা দেননি। এমনকি আমেরিকা পাকিস্তানের সাথে যুদ্ধ না করার ধমকিও দিয়েছিলেন। তারা বলেছিল যদি ভারত যুদ্ধ না থামায় তাহলে তারা ভারতে যে লাল গম পাঠায় সেটা তারা বন্ধ করে দেবে। আর আপনাদেরকে আগেই বলেছি যে শাস্ত্রীজি কখনো অন্যায়ের সাথে আপোষ করতেন না। তিনি সরাসরি এ সময় আমেরিকার প্রস্তাবে না বলে দেন। তিনি বাড়িতে ললিতাজিকে বলেন 1 সপ্তাহ দিনে একবেলা করে খাবার বন্ধ রাখার জন্য। তিনি দেখতে চেয়েছিলেন যে দিনে একবেলা না খেয়ে থাকলে কোনো সমস্যা হয় কিনা। যখন 1 সপ্তাহ পরে তিনি নিশ্চিত হন যে কোনো সমস্যা হবে না, তখন তিনি রেডিওর মাধ্যমে সারা দেশের মানুষের কাছে অনুরোধ করেন একবেলা না খেয়ে থাকার জন্য। আর দেশবাসী শাস্ত্রীজির কথা শুনেছিলেন। এতে আমেরিকা থেকে যে লাল গম আসতো সেই ঘাটতি পূরণ হয়ে যায়। আর এই সময় শাস্ত্রীজি স্লোগান দিয়েছিলেন জয় জওয়ান জয় কিষান, এবং ফসলের ঘাটতি মেটাতে তিনি গ্রিন রেভলিউশন শুরু করেছিলেন এবং দুধের চাহিদা পূরণ করতে তিনি হোয়াইট রেভলিউশন শুরু করেন। আর পরবর্তীতে তিনি আমেরিকার বদলে কানাডা থেকে লাল গম ইম্পোর্ট করেন। তাই শাস্ত্রীজির এইরকম কঠোর মনোভাব যে আমেরিকা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল সেটা যে কেউ বুঝতে পারবে। উল্টে প্রধানমন্ত্রী হয়ে তিনি হোমি জাহাঙ্গীর ভাবাকে দায়িত্ব দেন ভারতের জন্য পারমাণবিক বোমা বানাতে। কিন্তু আশ্চর্যজনকভাবে শাস্ত্রীজির মৃত্যুর মাত্র 13 দিনের মাথায় হোমি জাহাঙ্গীর ভাবারও একটি প্লেন দুর্ঘটনায় মৃত্যু হয়। আর বলা হয় এর পিছনে দায়ী ছিল আমেরিকার গুপ্তচর সংস্থা সিআইএ। সিআইএর একজন রিটায়ার্ড অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রবার্ট ক্রাউলি কনভারসেশন উইথ ক্রো বইতে এটা বলেন যে সিআইএ লাল বাহাদুর শাস্ত্রী এবং হোমি জাহাঙ্গীর ভাবাকে মেরে ফেলেছে, যার কারণে ভারতের নিউক্লিয়ার প্রোগ্রাম কয়েক দশক পিছিয়ে গিয়েছিল। আর শুধুমাত্র এরা দুজন নয়, বলা হয় সিআইএ সেই সময় ভারতের বহু সায়েন্টিস্টকে মেরে ফেলেছে। তবে এর বিপক্ষেও অনেক কিছু বলা হয়, যেমন শাস্ত্রীজি আমেরিকার সাথে ভালো সম্পর্ক বজায় রেখেছিলেন। এমনকি তিনি তাসকিন্তে যাওয়ার আগে আমেরিকার প্রেসিডেন্ট লিন্ডনকে জানিয়ে গিয়েছিলেন। আর যে সিআইএ এজেন্ট ক্রাউলির কথা আমি বললাম, তিনি একজন অ্যালজাইমার পেশেন্ট ছিলেন। এছাড়া রিটায়ার্ড হওয়ার পর একজন অফিসার নিজে সেই পুরনো প্রভাব ফিরে পেতে অনেক কিছু বাড়িয়ে চাড়িয়ে লেখেন, যে কারণে রিটায়ার্ড সিআইএ এজেন্টদের কথার তেমন গুরুত্ব দেওয়া হয় না। এবার তৃতীয় যে সাসপেক্ট তিনি হলেন ইন্দিরা গান্ধী। শাস্ত্রীজির মৃত্যুর ঠিক পরেই ইন্দিরা গান্ধী হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। আর এই কারণেই বেশিরভাগ ক্ষেত্রেই ইন্দিরা গান্ধীকে কাঠগড়ায় তোলা হয়। শাস্ত্রীজির বডি যখন দেশে ফেরত আনা হয়েছিল তখন সারা দেশের মানুষের চোখে জল ছিল। কিন্তু সেই সময় এয়ারপোর্টে উপস্থিত ছিলেন কিছু বিশিষ্ট ব্যক্তি, যাদের মধ্যে একজন ছিলেন ইন্দিরা গান্ধী এবং আরেকজন ছিলেন সেই ইন্ডিয়ান অ্যাম্বাসেডর টি.এন. কাউল। আর তাদের এক্সপ্রেশন ছিল কিছুটা এইরকম। বলা হয় শাস্ত্রীজির সাথে ইন্দিরা গান্ধীর সম্পর্ক ভালো ছিল না। শাস্ত্রীজি ইন্দিরা গান্ধীকে তার ক্যাবিনেটে একটা লো প্রোফাইল পোস্ট ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মিনিস্টারের পোস্ট অফার করেছিলেন। কিন্তু শুরুতে ইন্দিরা গান্ধী এত লো প্রোফাইল পোস্ট নিতে রাজি ছিলেন না। কিন্তু শাস্ত্রীজি যখন এই পোস্টটাকে নেহেরুর বোন বিজয়লক্ষ্মীকে দেওয়ার কথা বলেন, তখন ইন্দিরা গান্ধী রাজি হয়ে যান। এরপরেও তামিলনাড়ুতে যখন ভাষা আন্দোলন হচ্ছিল, তখন ইন্দিরা গান্ধী শাস্ত্রীর সাথে পরামর্শ না করেই সেখানে চলে যান। এমন বহু ক্ষেত্রে এই দুজনের মধ্যে বিবাদ ছিল। তবে এর বিপক্ষেও যুক্তি দেওয়া হয়, কারণ নেহেরুর মৃত্যুর পর ইন্দিরা গান্ধী চুপচাপ হয়ে গিয়েছিলেন। অনেকে তো তাকে সেই সময় গুঙ্গি গুড়িয়াও বলতেন। এই সময় রাজনীতিতে তার বাঁধন অতটা শক্ত ছিল না। তাই শাস্ত্রীজির পরেই যে ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হবেন এটা কিন্তু আগে থেকে ঠিক হয়েছিল না, কারণ সেই সময় কংগ্রেসের ক্ষমতা কোনো একটা পরিবারের হাতে ছিল না। সে সময় কে কামরাজ ছিলেন কংগ্রেসের প্রেসিডেন্ট। আর শাস্ত্রীজির পর কংগ্রেসের বরিষ্ঠ নেতা মোরারজি দেসাই, যশবন্ত সিং চৌহান, এস.কে. পাতিল এমন আরও অনেকে প্রধানমন্ত্রী পদের দাবিদার ছিলেন। শেষ পর্যন্ত মোরারজি দেসাই এবং ইন্দিরা গান্ধীর ভেতরে কংগ্রেসের মধ্যে একটা ভোট হয়, যেখানে মোরারজি দেসাই পেয়েছিলেন 169টা ভোট এবং ইন্দিরা গান্ধী পেয়েছিলেন 355টা ভোট। আর শেষ পর্যন্ত ইন্দিরা গান্ধী হয়েছিলেন পরবর্তী প্রধানমন্ত্রী। দেখুন, আমি এই যে সাসপেক্টদের কথা বললাম তাদের মোটিভও যেমন আমি বলেছি, তেমনই কিন্তু এটাও বলেছি যে তারা কেন এই কাজটা করতে পারেন না। আমি একটা নিরপেক্ষ দিক তুলে ধরেছি, যাতে আপনি নিজেই বিচার করতে পারবেন যে কোনটা ঠিক কোনটা ভুল। তবে এই 3টে সাসপেক্ট বাদেও আর একজনের নাম পার্লামেন্টে শাস্ত্রীজির মৃত্যুর সাথে আলোচনা করা হয়েছিল, ডক্টর জয়ন্ত সিং ধর্মতেজা। নেহেরুর আমলে সরকারের থেকে প্রচুর পরিমাণে ফান্ড নিয়ে দেশে বিদেশে ট্যাক্সের কারচুপি করে তিনি প্রচুর টাকা পয়সা করেছিলেন। মানে আজকের দিনে যেমন বিজয় মালিয়া বা নীরব মোদী, আপনি বলতে পারেন এই তেজা ছিল তাদেরও এক কাঠি উপরে। কিন্তু নেহেরুর মৃত্যুর পর শাস্ত্রীজির সাথেও তিনি এইরকম একটা চুক্তি করতে চেয়েছিলেন,
কিন্তু শাস্ত্রীজি তাকে সেই সুযোগটা দেননি। উল্টে তেজার উপরে তিনি ইনকাম ট্যাক্সের ইনকোয়ারি চালু করতে চেয়েছিলেন। আর যখনই তেজা জানতে পারেন যে শাস্ত্রীজি তাসকিনতে যাবেন, তখন আগে থেকেই তেজা রাশিয়া চলে যান ইন্ডিয়ান অ্যাম্বাসেডর টিএন কাউলের সাথে দেখা করতে। আর এটা নিয়েও পার্লামেন্টে মনোহর লাহিয়া এবং লালকৃষ্ণ আদবানি প্রশ্ন তুলেছিলেন যে ইন্দিরা গান্ধী এবং টিএন কাউলের সাথে কেন তেজার এত গভীর সম্পর্ক, আর তিনি তাসকিন চুক্তির সময় সেখানে কি করছিলেন। এবারে তাসকিনতে আরও একজন ব্যক্তি উপস্থিত ছিলেন, প্রেস সেক্রেটারি কুলদীপ নায়ার। তিনি বলেন, যখন শাস্ত্রীজির বডি এয়ারপোর্ট থেকে নিয়ে আসা হচ্ছিল, তখন এই টিএন কাউল শাস্ত্রীজির বডির কাছে কাউকে আসতে দিচ্ছিলেন না। আর এসবের পর যখন টিএন কাউলকে নিয়ে লোকজন কথা বলতে শুরু করে, তখন টিএন কাউল ফোন করে কুলদীপ নায়ারকে ধমকি দেন যাতে তার নামে মিডিয়ায় ভালো কিছু বলা হয়। কুলদীপ নায়ার আরও কিছু বলেন যা বিবেক অগ্নিহোত্রীর বই হু কিল শাস্ত্রীতে লেখা আছে। ইন্দিরা গান্ধী চেয়েছিলেন শাস্ত্রীজির দাহ কাজ হোক এলাহাবাদে, কিন্তু ললিতা শাস্ত্রী দাবি করেন যে শাস্ত্রীর দাহ কাজ হোক নেহেরু এবং গান্ধীজির সমাধির কাছে, এবং লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিতে যেন জয় জওয়ান জয় কিষান ইনস্ক্রিপশন করা হয়। কিন্তু ইন্দিরা গান্ধী এই দাবি মানতে রাজি ছিলেন না। তখন ললিতা শাস্ত্রী অনশনে বসেন, আর শেষ পর্যন্ত ইন্দিরা গান্ধী বাধ্য হন এই দাবি মানতে। এমনকি শাস্ত্রীজির মৃত্যুর পর তিনি যখন শাস্ত্রীজি বাড়িতে গিয়েছিলেন, তখন তিনি শাস্ত্রীজির পরিবারকে দেখে কুলদীপ নায়ারকে বলেছিলেন, হাউ মিডল ক্লাস। শাস্ত্রীজির মৃত্যুর সাথে আরও একটা রহস্য তুলে ধরা হয়, নেতাজির অন্তর্ধান রহস্য। তাসকিন্তে শাস্ত্রীজি এবং জেনারেল আইয়ুব খান যখন চুক্তির পর ছবি তুলেছিলেন, সেখানে এমন একজন ব্যক্তিকে দেখা যায় যাকে নেতাজি বলে অনেকেই চিহ্নিত করেছেন। এমনকি এটাও বলা হয় শাস্ত্রীজি মৃত্যুর আগে তার পরিবারকে যে খুশির খবরটা দেওয়ার কথা বলেছিলেন, সেটা নেতাজিকে নিয়েই ছিল। তিনি হয়তো তাসকিন্তে নেতাজির সাথে দেখা করেছিলেন। আর ছবিতে থাকা সেই রহস্যময় ব্যক্তির সাথে যখন নেতাজির ইমেজকে ফরেন্সিক চেক করা হয়, তখন দেখা যায় দুজনের ফেসের মধ্যে হুবহু মিল রয়েছে। তো প্রশ্ন ওঠে, তাহলে কি ওই ব্যক্তি নেতাজি ছিলেন? আর শাস্ত্রীজি যাতে সেই রহস্য ফাঁস করে না দেন, এই জন্যই কি তাকে হত্যা করা হয়েছিল? শাস্ত্রীজি যখন মারা গিয়েছিলেন, তখন তার কাছে কোনো হিউজ ব্যাংক ব্যালেন্স ছিল না। ছেলেদের বারবার বলার পর তিনি একটি ফিয়াট গাড়ি কিনেছিলেন, যে গাড়ির দাম ছিল তৎকালীন 12,000 টাকা। যখন তিনি গাড়িটা কিনেছিলেন, তখন তার ব্যাংকে ছিল মাত্র 7,000 টাকা। বাকি 5,000 টাকা তিনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে লোন নিয়েছিলেন। আর শাস্ত্রীজি যখন মারা যান, তখন ব্যাংকের তরফ থেকে সেই লোন মাফ করে দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু ললিতা শাস্ত্রী সেই প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন। যে শাস্ত্রীজি জীবিত থাকাকালীন কারোর থেকে কোনো কিছু ফ্রিতে নিতেন না, তার আদর্শকে তিনি নষ্ট করতে চাননি। তিনি নিজের পেনশন দিয়েই সেই গাড়ির সব টাকা শোধ করেছিলেন। তবে এই পেনশন নিয়েও একটা কথা বলা হয়, শাস্ত্রীজি যখন মারা যান, তখন মৃত প্রধানমন্ত্রীর ওয়াইফকে কোনো রকম পেনশন দেওয়ার আইন ছিল না, কারণ এর আগে যারা ছিলেন তাদের কারো সেই পেনশনের দরকার হয়নি। কিন্তু শাস্ত্রীজির পরিবার তার মৃত্যুর পর এতটাই খারাপ অবস্থায় পড়েছিল যে কে কামরাজ পার্লামেন্টে রীতিমতো একটা বিল পাশ করেছিলেন প্রধানমন্ত্রীর পরিবারকে পেনশন দেওয়ার জন্য। আপনি হয়তো বিশ্বাস করবেন না, একবার শাস্ত্রীজির ছেলে অনিল শাস্ত্রী সরকারের তরফ থেকে দেওয়া তার গাড়িটা নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন, যেটা শাস্ত্রীজি জানতেন না। পরদিন তিনি যখন জানতে পারেন, তিনি সেই সময় ড্রাইভারকে ডেকে পাঠান। আর অনিল শাস্ত্রী আগের দিন যত কিলোমিটার গাড়ি চালিয়েছিলেন, সেই তেলের টাকা তিনি হিসাব করেন। এরপর তিনি কল করেন তার সেক্রেটারিকে, আর সেই টাকা নিজের স্যালারি থেকে কেটে নিতে বলেন। ছেলেকে একবার তিনি দেখেন বড়দের পায়ে ঠিকভাবে হাত দিয়ে প্রণাম করছে না, তিনি ছেলেকে ডেকে পাঠান আর নিজে ছেলের পায়ে হাত দিয়ে দেখান যে ঠিক কিভাবে প্রণাম করা উচিত। তার মধ্যে প্রধানমন্ত্রী পোস্টের জন্য কোনো অহংকার ছিল না। ধরুন সিগন্যালে তার গাড়ি দাঁড়িয়ে আছে, পাশে দেখলেন আখের রস বিক্রি হচ্ছে, তিনি নিজেই গাড়ি থেকে নেমে চলে গেলেন আখের রস খেতে। আবার কখনো নিজেই চলে গেলেন ছেলে মেয়ের স্কুলের রেজাল্ট আনার জন্য। এমনকি তিনি নিজের আগে নিজের দেশের জনগণের কথা ভাবতেন। একবার তিনি কলকাতা যাচ্ছিলেন, কিন্তু ট্রাফিক জ্যামের জন্য অনেক দেরি হয়ে যাচ্ছিল। সে সময় পুলিশ কমিশনার বলেন যে তিনি বললে এখনই রাস্তা ফাঁকা করে দিতে পারবেন, কিন্তু শাস্ত্রীজি সরাসরি বলে দেন তার একার জন্য হাজার হাজার মানুষের ক্ষতি হোক, এটা তিনি চান না। আগে দেশের জনগণ, তারপর তিনি। এই রকম ছিলেন আমাদের শাস্ত্রীজি। আর সেই মহান মানুষটার এমন অস্বাভাবিক মৃত্যু হলো, অথচ আজ 58 বছর পরেও তার মৃত্যুর সঠিক কারণ আমরা জানতে পারিনি। যদি ধরেও নেই যে তার মৃত্যু স্বাভাবিকভাবে হয়েছিল, তারপরেও মিসিং ফ্ল্যাগস, মিসিং ডায়েরি, বডিতে কাটমার্ক, বডি ব্লু হয়ে যাওয়া, এমন বহু প্রশ্ন আছে যার কোনো সদুত্তর নেই। আর তিনি দেশে ফিরে নেতাজির কোনো তথ্য দিতে চেয়েছিলেন কিনা, সেই প্রশ্নের উত্তরও হয়তো আমরা কোনোদিন পাবো না। কারণ লেখক অনুজ ধর যখন সরকারের কাছে আরটিআই করে ফরেন মিনিস্ট্রি থেকে শাস্ত্রীজির মৃত্যু নিয়ে ইনফরমেশন চেয়েছিলেন, তখন সরকারের তরফ থেকে বলা হয়েছিল এই ইনফরমেশন সামনে এলে ফরেন কান্ট্রির সাথে রিলেশন নষ্ট হতে পারে। দেখুন, শাস্ত্রীজির মৃত্যুর রহস্য কোনোদিন উদ্ঘাটন হবে কিনা আমি জানি না, তবে আমি বলতে পারি শাস্ত্রীজি নিজের জীবন দিয়ে এটা প্রমাণ করে গিয়েছিলেন যে একজন রাষ্ট্রনেতার ঠিক কেমন হওয়া উচিত। যিনি জাতপাত এবং অহংকারের ঊর্ধ্বে থাকবেন, যিনি হবেন নির্লিপ্ত, যার মধ্যে দুর্নীতি থাকবে না, যিনি আমাদের ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আর আমাদেরও উচিত শাস্ত্রীজিকে মনে রেখে তার আদর্শকে জীবনে ধরে এগিয়ে চলা। আর হ্যাঁ, আপনি কি জানেন শাস্ত্রীজির জন্মদিন কত তারিখ? আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। লাল বাহাদুর শাস্ত্রীর জীবনের কোন ঘটনা আপনাকে সব থেকে বেশি অবাক করলো সেটাও জানান। আর আপনার মতে শাস্ত্রীজির স্বাভাবিক মৃত্যু হয়েছিল নাকি অস্বাভাবিক? আপনার মতামত সবাইকে জানান কমেন্ট বক্সে।
তো আমি ছিলাম মিঠুন, আপনাদের সাথে আবার ফিরবো কোনো রোমাঞ্চকর তথ্য নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবশেষে একটাই কথা বলবো, জয় জওয়ান, জয় কিষান।